কোথায় তুমি কৃষ্ণাক্ষী, তোমায় আমি আজও ভুলতে পারিনি কৃষ্ণাক্ষী। আজও মনে আছে সেই দিনটি, এক নীল শাড়ির আঁচল নিয়ে তোমার গোলাপি গালে অবিনস্ত ভাবে পড়ে থাকা চুলের মাঝেই চোখের জল মুছতে মুছতে কোথায় জানি মিলিয়ে গেল লাল দিঘির পথটি ধরে। হ্যাঁ, এমন ভাবেই কিন্তু নিজের প্রেমকে ব্যক্ত করেছেন কবি, অবশ্যই বলবো। আর শুধু কবি না বলে যদি একটু ছোট্ট করে আগে পরিচয় দিই, যে আমরা যারা লেখালেখি চর্চার মধ্যে থাকি, লেখালেখি করে থাকি, তাদের একটা জায়গা তৈরি হয়, কিন্তু যারা অন্য পেশার সঙ্গে যুক্ত রয়েছে, ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এমন সুন্দর লেখা, এমন সুন্দর ভাব, এমন সুন্দর অনুভূতি বেরিয়ে আসা, সেটাও কিন্তু কম পাওয়ার না। আজ আমরা খবর সময় বাংলা লাইভে এমন এক অতিথির সঙ্গে আপনাদেরও পরিচয় করাবো। তিনি একজন বেসরকারি ব্যাংক কর্মী এবং তিনি সেই ব্যাংকে উচ্চ পদস্থ আধিকারিকের পদও তিনি গুরুত্ব সহকারে তিনি পালন করছেন তার দায়িত্ব। আর তার পাশাপাশি তার লেখনীর মাধ্যমে কিন্তু জয় করে নিয়েছে অনেকের মন। আর সত্যি এমন সুন্দর লেখা, এমন সুন্দর ভাব আমরা শুধুমাত্র বলি যে সাহিত্যিক লেখক, তাদের কাছেই বোধহয় থাকে। তো চলুন না পরিচয়টা করে নিই, তার সঙ্গে একটু ছোট্ট করে আমরা আলাপও করে নিই। নমস্কার, খবর সময় স্টুডিওতে আপনাকে স্বাগত। একটুখানি আগে যদি আমি আপনার পরিচয়টা শুধু একটুখানি আমাদের ভিউয়ার্সদের জন্য আপনি বলেন। প্রথমত কবি কথাটা আমার একটু অবজেকশন আছে। অবজেকশন এই কারণে, কবি যারা তারা পার্টিকুলার সাবজেক্টের উপর প্রচুর পড়াশোনা করেন এবং তাদের ডেপথ অনেক বেশি। আমি নিজেকে ছড়াকু বলতেই পছন্দ করি। আচ্ছা, ছড়াকু মানে আমার চাকরি জীবনের শুরুটা খুব লড়াইয়ের ছিল। তো তখন আমি সেলসে চাকরি করি, তো আমি তখন থেকে নিজেকে লড়াকু সেলসম্যান মনে করতাম। তো যবে থেকে এই দু একটা লাইন লেখা শুরু করি, লয়ের জায়গায় আমি ছ বসিয়ে দিয়েছি। আচ্ছা, তো এই ছড়াকু সেলসম্যানটাই আমার ব্র্যান্ডিং হোক, এটাই আমি চাইবো। আর আমি মূলত কলকাতার ছেলে হলেও আমি মনে প্রাণে নর্থ বেঙ্গলের ডুয়ার্স, নর্থ বেঙ্গলের সবকিছু আমার ভীষণ ভাবে টানে। আমি লাস্ট 15 বছর নর্থ বেঙ্গলে আছি, আমি বাড়ি যেতেও খুব একটা চাই না। আচ্ছা আচ্ছা। তো আমি সাংঘাতিক রকম ভাবে, আমি মজা করে বলি এখানে যে কোনো রিক্সাওয়ালার থেকে আমি বেশি রাস্তাঘাট চিনি। তো নর্থ বেঙ্গল আমাকে একটা অন্য পরিচিতি দিয়েছে, তো আমি নর্থ বেঙ্গলেরই বলে নিজেকে মনে করি। তো আমরা কিন্তু সুন্দর করে ছোট্ট করে পরিচয়টা কিন্তু সেরে নিচ্ছি। অভিজিৎ নন্দী, তিনি দক্ষিণবঙ্গের তার কর্মজীবন বা তার দক্ষিণবঙ্গে তার জীবনের শুরু, কিন্তু কর্মজীবন কিন্তু তার উত্তরবঙ্গে। কিন্তু উত্তরবঙ্গকে কোথাও না কোথাও সেই বাঁধনে, সেই মায়ার বাঁধনে কিন্তু তিনি বেঁধে ফেলেছেন। তো আমি সবার আগে এই প্রশ্নই রাখি যে এই যে ছড়াকু বললেন, এই যে ছড়া লেখার বা এই যে ছন্দের সঙ্গে ছন্দকে মিলিয়ে চলা, এটা কবে থেকে শুরু? এই জায়গাটা কবে থেকে শুরু? এটা খুব সত্যি যে কলেজ লাইফে বা কলেজের পরে একটু ভালোবাসার গন্ধ হলে কবিতা বেরোয়। অবশ্যই অবশ্যই, আর পাঁচজন ছেলে মেয়ের মতন আমারও বেরোতো। কিন্তু আমি এটা অনেক আগে থেকে লিখি, তারপরে এই পাড়ার লোকাল ম্যাগাজিনে বা ওয়ার্ল্ড ম্যাগাজিনে লিখতাম, তারপরে বন্ধ করে ফেলেছিলাম। মধ্যেখানে লিখতাম, মধ্যেখানে বিভিন্ন পরিস্থিতি খারাপ লাগলে তার এগেনস্টে লিখতাম, তার হয়ে লিখতাম অনেক কিছুই। তো মধ্যেখানে লকডাউন আসায় আমার এটা হাতে বেশ খানিকটা সময় দিয়ে দিল। তো লকডাউন যখন শুরু হলো বা তার আগের থেকে আমার অর্ধাঙ্গিনী আমাকে অলমোস্ট প্রায় দিনই বলতো তুমি সারাক্ষণ কাজ নিয়েই থাকো। ইনফ্যাক্ট প্রত্যেকেরই অর্ধাঙ্গিনীরই একটা কোয়েশ্চেন থাকে, আমায় সময় দাও না, আমায় সময় দাও। খুব নর্মাল এবং ন্যাচারাল। তো তার ওর আরেক সতীন হয়ে গেল এই কবিতা। আচ্ছা, মানে তার মানে ওরই ইন্সপিরেশনে ওরই সতী। আচ্ছা, ভীষণ ভালো একটা কথা বললেন। সারাক্ষণই এখন একটু সময় পেলে লিখি, তবে হ্যাঁ আলটিমেটলি ফাইনাল করে দেওয়ার দায়িত্ব ওরই। আমি ওকেই ফার্স্ট শুনাই এবং ও যেভাবে আমায় রিস্ট্রাকচারিং করতে বলে আমি সেভাবে রিস্ট্রাকচারিং করে আমি বন্ধুদের হোয়াটসঅ্যাপে পাঠাই।
বাহ, মানে তার মানে কোথাও না কোথাও একটা অনুপ্রেরণার জায়গাও কিন্তু 100% রয়েছে অর্ধাঙ্গিনীর 100%। কাছ থেকে। 100%। তাহলে এটা কি আমরা ধরতেই পারি যে প্রথম যেটা আপনি বললেন যে প্রেমে পড়ার একটা ব্যাপার, কলেজ লাইফে সেই নস্টালজিক বা সেই মুহূর্তগুলো সময় লেখালেখি, তো সেটাই কি মানে অর্ধাঙ্গিনী সেটার জন্য ছিল না পেছনে অন্য? ইনফ্যাক্ট আমার শাশুড়িও আজ কেউ জানে না যে আমরা ভালোবেসে বিয়ে করেছি। আচ্ছা আচ্ছা, আজকে তো আমরা অলরেডি 20 বছর আমাদের ম্যারেজ লাইফ। হ্যাঁ হ্যাঁ, ইনি তার মধ্যে ছিলেন না। এমনি অন্যান্য তখন ক্রিকেট খেলতাম, তো ক্যালকাটায় বন্ধু বান্ধবী অনেক ছিল, বাট সিরিয়াস লাইফ আমার ওর সাথেই। ওর সাথে। তো এই যে লেখালেখি, এই যে একটা ছন্দ মিলিয়ে লেখা, যেমন আমি অনেকগুলো লেখা আপনার পড়লাম, আমি অবশ্যই আমাদের ভিউয়ার্সদের জন্য আপনার লেখা আরো আমি বলবো যে আমরা পড়বো, যেমন আমার একটা ভীষণ ভাবে পড়তে ইচ্ছে করছে, আমি অবশ্যই আমার ভিউয়ার্সদের জন্য বলি। অবশেষে স্বপ্ন যখন একরত্তি বড় হতে চায়, তখন তোমায় খোঁজে মন। আকাশ যখন আকাশ ছেড়ে তোমার কাছে যায়, চিলে কোঠার ঘরটায় তোমায় দেখতে মেঘ সরিয়ে চাঁদের বুকে বসে। দু চোখ মেলে দেখি সব তারার মাঝেই তুমি ঝলমলে কত। ভীষণ সুন্দর মানে ভাবনা। এই ভাবনা, আপনি একজন উচ্চ পদে রয়েছেন ব্যাংকে, সেখানে যে কাজ, সে কাজটা কিন্তু যদি বলা যায় যে খুব মানে একদম অন্যরকম সেই কাজ, সেই ধারা, সেটাকে মেনটেন করা, সেই জায়গা থেকে এই যে জায়গা, লেখার জায়গার মধ্যে একটা চিন্তার বিকাশের দরকার, একটা চিন্তা দরকার। তো সেইটা কিভাবে আপনি দুটোকে ব্যালেন্স এই যে চলছে, এটা কিভাবে আমি করছেন? এই ক্ষেত্রে প্রথমে একটা জিনিস বলবো, আজকাল ব্যাংক হোক বা অন্যান্য জায়গায় হোক, প্রত্যেককে শুনি খুব প্রেশার। প্রথমত আমি যে সংস্থায় চাকরি করি সেই সংস্থায় রেশনালিটি ভীষণ, সুতরাং আমার হাতে টাইম যথেষ্ট থাকে। আর প্রেশার বলে যারা চেঁচামেচি করে তাদের সম্পর্কে আমার একটাই জিনিস বলা, প্রেশার একটা প্রিভিলেজ। এই যে আপনি এই দায়িত্বটা পালন করছেন, আপনার যোগ্যতা আছে বলেই করছেন, এতে হয়তো আপনাকে একদিনে 3-4 জায়গায় গিয়ে করতে হয়, which আপনার কাছে প্রেশার মনে হয়, কিন্তু আপনি প্রিভিলেজ বলেই আপনাকে এই দায়িত্ব দিয়েছে। সুতরাং প্রেশার বলে কিছু হয় না, যারা প্রিভিলেজ তাদের একটু অধিক দায়িত্ব দিতে হয়। অবশ্যই। নাম্বার 1। নাম্বার 2, সময় আমার হাতে বলতে অফিসের পরে আমি বাড়িতে থাকি। আমার ছেলে এখন বড় হচ্ছে, যেটুকু পারি সময় দিই, যদিও অতটা এখন অব্দি সত্যি দিয়ে উঠতে পারি না যেটা দেওয়া উচিত, কিন্তু আজকালকার জীবনে দুটোকে প্রপার ব্যালেন্স করার জন্য আপনার একটা সঠিক কার্যক্ষেত্র এবং সঠিক ঘরের প্রয়োজন, যে দুটোই আমার আছে। তো সেই জায়গাটায় কোথাও না কোথাও সেই পরিবেশটা তৈরি হয়। একদম। আমার কলিগরাও আমায় যথেষ্ট এনকারেজ করে। আচ্ছা আচ্ছা। এবং আমার বাড়িতে তো এনকারেজমেন্ট থেকে এটা শুরু। তো এই লেখালেখি যেটা আপনি বললেন যে বিভিন্ন ম্যাগাজিনে দিয়ে ফার্স্ট আপনার স্টার্ট হয়, তো এরপর আপনার কি মানে ইচ্ছে আছে, মানে বা কোনো এমন কোনো জায়গায় যেখানে আপনার লেখা পাবলিশ হোক বা এরকম কোনো ইচ্ছে? দেখুন, যে কোনো ব্যাপারে প্রত্যেকেরই ইচ্ছে থাকে। আমি যদি বলি এরকম ইচ্ছে নেই, আমি মিথ্যে কথা বলবো। কিন্তু সেটা বাধ্য করতেই হবে বা হতেই হবে এরকম ব্যাপারটা নেই, কারণ এরকম ব্যাপার থাকলে প্রত্যেকের একটা দুঃখ থাকে। আমি সেরকম ভাবে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই লিখি, আমার ভালো লাগে লিখি, মানে একদম পুরো প্রাণ ঢেলে মন ঢেলে যতটা আপনার মনে হয় আর যতটুকু ভালো লাগে আমি ততটুকু লিখি। আমি বাচ্চাদের জন্য ক্রিসমাসের জন্য লিখি, সেরকম লকডাউনেও আমার পাশের বাড়ির আঙ্কেল মারা যাওয়ায় তাতেও লিখি। আমি একদিন বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখলাম লকডাউন চলছে, বৃষ্টি চলছে, একটি ছেলে একটি মেয়ে একসাথে একটা ছাতার তলায় যাচ্ছে, তখন আমার মনে হলো লকডাউন বোধহয় ভালোবাসাকে মারতে পারি না, আর সবকিছুকেই মেরে দিয়েছে। আচ্ছা, এটা নিয়ে আপনি লিখেছিলেন? আপনার একটা ছোট কবিতা আছে লকডাউন বলে। অবশ্যই আমরা দেখব যে সেই অনেকগুলো অনেক লেখা প্রচুর সত্যি, আর সেই লেখার মধ্যে আমাদের অবশ্যই আমাদের ভিউয়ার্সদের জন্য কিন্তু বলবো, যারা আমাদের সঙ্গে রয়েছেন তারা যদি কমেন্ট করতে চান আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আপনাদেরও মনের ভাবনা যেটা রয়েছে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন। তো আমি লকডাউনকে অবশ্যই খুঁজবো, তো লকডাউনকে আমি খুঁজতে আপনার কাছে আসি, যে যেটা আপনি বলছিলেন যে আপনার নিজের মনের ইচ্ছে বা নিজের মানে প্রাণে যেটা ভালোবাসছেন সেটাই লিখছেন, কিন্তু কখনো কখনো আপনার লেখার মধ্যে প্রতিবাদও হয়তো উঠে এসেছে, হয়তো কোনো কিছু আপনার ভালো লাগেনি বা যে কোনো কিছুই, যেটা একটু আগে আপনি বলছিলেন, সেটা কিরকম ভাবে? দেখুন, আপনাকে একটা জিনিস বলি, প্রত্যেকের সবকিছু ভালো লাগবে এরকম তো হয় না, খারাপ সবকিছু লাগতেই পারে,
এবং সেটা সামাজিক হোক, ব্যক্তিগত হোক, রাজনৈতিক হোক, অনেক কিছুই থাকে। এখন প্রত্যেকটা মানুষ যখন রেশনাল হয় এবং একটু বড় হয়, তখন তারা জানে যে কোনখানে কি করতে হবে কি করতে হবে না। তাই সেই মতন প্রতিবাদ না হলেও আমরা হয়তো একটুখানি বলে থাকি, সেটা লেখার মাধ্যমেই বলি, সেটা বলি আমরা এইভাবে। তবে ঠিক আছে, যেরকম চলছে সেরকম সময়ের সঙ্গে গা ভাসিয়ে দেওয়া বা তাকে মাথায় রেখে এগিয়ে যাওয়াটাই আমার মনে হয় বাস্তব আজকের দিনে ঠিক। তো এখন অনেক ভালো ভালো যারা লিখছেন, এই কবিতা নিয়ে যারা চর্চা করছেন, এখন কিন্তু কবিতার ধরন অনেক বদলেছে। তো সেই এই পুরনোর প্রেক্ষাপটে যে সমস্ত লেখা এবং নতুন আঙ্গিকে যে লেখা, এটার মধ্যে আপনার কি মনে হয় যে কতটা ফারাক রয়েছে, বা কি আপনি কিভাবে দেখেন এই বিষয়টা? আমার মতন একজন লোকের কাছে এটা খুব গম্ভীর প্রশ্ন। তবে ব্যক্তিগতভাবে আমি বলবো যে আগের লেখার অ্যাকসেপ্টেন্সের অডিয়েন্সটা কমপ্লিট ডিফারেন্ট ছিল, আর এখন লেখার অ্যাকসেপ্টেন্সের অডিয়েন্সটা অ্যাবসলিউটলি ডিফারেন্ট। আজকে লোকের হাতে তেমন হয়তো সময় নেই, তাই ছোট জিনিস এবং কম্প্যাক্ট জিনিস তার কাছে পছন্দ। আজকে আমরা যখন ফোন করলে সুইগি খাবার দিয়ে যাচ্ছে, বা ফোন করলে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার পেয়ে যাই, বা যে কোনো জিনিস বাড়িতে দিচ্ছে, তার মানে এটা প্রমাণ করে আমার হাতে সময় খুব একটা নেই, যেটা ইজি সার্ভ। তো আমার মনে হয় আজকের দিনের লেখাগুলো ইজি সার্ভ, খুব কঠিন ভাষা না দিয়ে লোকের কাছে ইজিলি পৌঁছে যাওয়া, অ্যাকসেপ্টেবিলিটি যত বেশি হয় সেটাই মনে হয়। একদম ঠিক বলেছেন। মানে আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে, আমার স্যারের কথা ভীষণ মনে পড়ছে, এবং আমি অবশ্যই উল্লেখ করতে চাই নিধুভূষণ দাস। উনি আমাদেরকে শিখিয়েছিলেন একটা জিনিস, যে যেই কথাটা বা যেই জিনিসটা তুমি বলতে চাইছো, সেটা তুমি যত সহজ করে বলবে, সেটাই কিন্তু বোধহয় সব থেকে কঠিন কাজ, সহজ করে বলাটা। তো যেটা আপনি বললেন যে এখনের ধরন যেহেতু আমাদের পরিবর্তন হয়েছে, তো কোথাও না কোথাও যে এখনের লেখা বা এখনের লেখনী, সেটার মধ্যে আপনার মানে কার লেখা আপনাকে একটু অনুপ্রাণিত করে বা একটু ভালো লাগে এরকম? দেখুন, আগের দিনে যদি বলেন, আমাদের প্রত্যেকেরই তো সকাল থেকে রাত অবধি একজনই ছেয়ে রয়েছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সারা জীবনানন্দ আমার যথেষ্ট ভালো লাগে, যদিও আজকের দিনে পড়ার সেরকম সুযোগ না হলেও শ্রীজাতর লেখা আমার খুব ভালো লাগে। আমার কেন জানি খুব প্র্যাকটিক্যাল মনে হয়, খুব প্র্যাকটিক্যাল এবং স্পেসিফিক মনে হয়, যেটা বলতে চাইছে সেটাকে বলা। এবং শ্রীজাতর লেখায় যে সমস্ত গানও গেয়েছে, সেগুলো অসাধারণ, অসাধারণ, সত্যি তাই। মানে কোথাও না কোথাও আমাদের যে পুরনো যারা এই যে প্রেক্ষাপটে লেখা আর নতুনের যে আঙ্গিকে যেভাবে তাদের লেখা, সবকিছুর মধ্যে হয়তো অনেক বদল এসেছে, কিন্তু ভালো লাগা না ভালো লাগার জায়গাটা তো আমাদের একেবারেই ব্যক্তিগত। তবে আমি লকডাউন, যেই কথাটি একটু আগেই আমাকে দাদা বললেন, যে অলস দুপুরে বৃষ্টি পড়ছে লকডাউনের সময়, ছাতার তলায় একটা কাপলকে তিনি যেতে দেখে তার হঠাৎ করে মনে হয়েছে তাদের উদ্দেশ্যেই কিছু লিখে ফেলি। আমি পড়ে শোনাচ্ছি অবশ্যই আমাদের ভিউয়ার্সদেরকে, বলুন না কেমন হয়েছে, কারণ আগেও কিন্তু আমি অনেকগুলো পড়ে শোনালাম, আরো পড়া শোনানোর ইচ্ছে আমার অবশ্যই রয়েছে। সব নিস্তব্ধ, লকডাউন চলছে, শুধু বর্ষণ মুখর অলস দুপুরে কয়েকটি ভেজা কাকের ডাক বাড়ির কার্নিশটায় বসে। মাঝে মাঝে কোনো অচেনা পাখি ডেকে উঠছে, নিঝুম দুপুরের বুক চিরে সংলগ্ন পথ দিয়ে ছুটে গেল কোনো অ্যাম্বুলেন্স হুটার বাজিয়ে, কোনো মরণাপন্ন রোগীর প্রাণ বাঁচানোর চেষ্টায়। পাড়ার কুকুরগুলো এক নির্মীয়মান বাড়ির ভেতর থেকে ডেকে উঠছে মাঝে মাঝে, বোধহয় শারদীয় সঙ্গীত চর্চায় মগ্ন। পথে কেউ নেই, শুধু দুই একটি যুগল একই ছাতার তলায় অতি ঘনিষ্ঠ ভাবে এ পথ ও পথ ধরে চলেছে, সকলের নজর এড়িয়ে। লকডাউন পরাজিত শুধু ওদের প্রেমের কাছে। তো সত্যি ভীষণ সুন্দর ভাবনা, আর আমাদের ভিউয়ার্সরা যারা রয়েছেন তাদেরও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে। তো এইভাবে এই যে লেখার চলছে,
আর এই লেখাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান? মানে একটা সময় কিন্তু আপনার কর্মজগৎ থেকেও আপনাকে অবসর পেতে হবে বা আপনি পাবেন, তার মানে কি এটাই ধরে নেওয়া যায় যে অবসর প্রাপ্তির পর আপনার এটাই বোধহয় সব থেকে বড় সঙ্গী হয়ে দাঁড়াবে? দেখুন, অবসর প্রাপ্তির পর ডেফিনেটলি একটা চিন্তা তখন থাকে, সেটা হচ্ছে পরবর্তী জেনারেশনকে কি করে এস্টাবলিশ করিয়ে দেওয়া যায়। সেটার সাথে সাথে ডেফিনেটলি এটাও আমার একটা পাস টাইম থাকবে। আপনি যদি স্টিভ ওয়ান্ডার্স এর একটা গান শুনে থাকেন, পার্ট টাইম লাভার, কবিতা আমার কাছে পার্ট টাইম লাভারই বলে। পার্ট টাইম লাভার, ভীষণ সুন্দর কথা, এবং অনেকক্ষণ আমরা একটা খুব সুন্দর আলাপচারিতার মধ্যে দিয়ে গেলাম। তো আপনার এখন কোনো এমন কোনো কবিতা যেটা আমার মনে হচ্ছে যেটা আপনি পড়ে শোনাবেন আমাদের সমস্ত দর্শকদের জন্য? আমার মনে হয় আমার পড়ে শোনানোর থেকে উত্তরবঙ্গ নিয়ে, উত্তরবঙ্গের মূর্তি নিয়ে আমার একটা ছোট কবিতা আছে, তুমি যদি পড়ে শোনাও। অবশ্যই, কারণ যেটা একটু আগে আমাদেরকে বলেছেন অভিজিৎ দা যে উনি কিন্তু একদম উত্তরবঙ্গেরই হয়ে গেছেন এবং একটা প্রাণ, একটা মায়ার বাঁধনে তিনি বেঁধে গিয়েছেন। মূর্তি নদীর ধার ঘেঁষে ওই গভীর অরণ্য ভীষণ প্রিয়। সাঁঝের বেলায় সূর্য যখন অস্তমিত পশ্চিম আকাশে, তার ক্ষণিকের লালিমায় পাথুরে নদীটা যেন অষ্টাদশী তনয়া। একসাথে এক ঝাঁক পাখি এক তার জানান দিয়ে উড়ে গেল নীরে। কোনো এক অজানা ময়ূরের কেকা রবে নিস্তব্ধতা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। দূরের ওই চোখ গেল পাখির ডাকের সাথে উচ্ছল বয়ে যাওয়া নদীর ছন্দ মিলিয়ে কে যেন সুধায় পথিক, তুমি কে একা? নিঝুম সন্ধ্যায় আধার আরো গভীর হলো, এবার ফিরতে হবে, অবসান হলো প্রতীক্ষার। সত্যি আমরাও প্রতীক্ষায় থাকলাম অভিজিৎ দার আরো আরো ভালো এরকম কিছু লেখা। সত্যি হৃদয় ছুঁয়ে যাচ্ছে, মন ছুঁয়ে যাচ্ছে যে এত সুন্দর করে তিনি লিখেছেন এবং এত সুন্দর ভাব দিয়ে তিনি সেটা প্রকাশ করেছেন। আমার তো একেবারেই ছাড়তে ইচ্ছে করছে না, মনে হচ্ছে অভিজিৎ দার যেগুলো লেখা আছে সবগুলোই আমি ঠিক এভাবেই পড়ে ফেলি, কোথাও না কোথাও যেন আমার মনকেও একটা দাগ দিয়ে যাচ্ছে। তবে অবশ্যই আমাদের ভিউয়ার্সদের জন্য আমি অবশ্যই বলবো, নিশ্চয়ই আমাদের ভিউয়ার্সরাও এটাই চাইবেন যে অভিজিৎ দার নিজের মুখে যদি তার লেখা প্রকাশ করেন আমাদের কাছে। লেখা অ্যাকচুয়ালি পড়ে শোনাতে পারি, কিন্তু তুমি এত সুন্দর পড়ছো তার পাশে আমি পুরো শেডেড। একটা কবিতা জাস্ট পড়ে শোনাই। আমার নিজের ব্যক্তিগত ইচ্ছে, এরকম হয়তো অনেকের ইচ্ছে রয়েছে যে একটা কিছু চিন্তা করে হয়ে যায় অন্য কিছু, সেরকম কবিতাটার নাম দিয়েছিলাম ইচ্ছে ছিল। ইচ্ছে ছিল পাইলট হব, টুকরো ভেসে বেড়ানো মেঘগুলোকে সাথে নিয়ে আকাশ ছিল। মেঘের ছোঁয়া পাই কদাচিৎ, তবে উড়োজাহাজের যাত্রী হয়ে। স্বপ্ন ছিল আমার বলেই জিতবে দল, মাঠে দাঁড়িয়ে উপভোগ করবো সেই তথ্য অনুমোদনা। কিন্তু আজও তাই উপভোগ করি, তবে দর্শক আসল। স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করব, কফি হাউস অব্দি গেলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ের গেট পেরোনো হলো। এমনই টুকরো টুকরো অধরা স্বপ্নগুলো মনের মাঝে ক্যানভাসে কাপড়ে মোড়া অর্ধেক শেষ হওয়ার ছবির মতনই রয়ে গেছে এক কোণে। বাস্তব পৃথিবীতে এই ছবি থেকে যাবে চিরদিনই অসম্পূর্ণ। হয়তো তার জায়গায় নেবে এক অন্য মানুষের ছবি, যার প্রতিনিয়ত ব্যর্থতা ঢাকা পড়ে প্রতিদিনের সাফল্য। সে এক লড়াকু চাকরিজীবী ও ছড়া ভীষণ ভীষণ সুন্দর। সত্যি তো আমাদের এরকম অনেক ইচ্ছে কিন্তু মনের মধ্যে সুপ্ত অবস্থায় থেকে যায়। অনেকেরই এমন রয়েছে যে সেই ইচ্ছেটা আর প্রস্ফুটিত হয়ে ওঠে না, আর সেই ইচ্ছেকে নিয়ে নিজের ইচ্ছে দিয়ে এত সুন্দর একটি ভাবনা কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন তার লেখনীর মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মানে মূল্যবান সময় থেকে সময় বাঁচিয়ে আপনি আমাদের সঙ্গে এসেছেন। আপনাদেরও ধন্যবাদ যে আপনারা এই ধরনের একটা অনুষ্ঠান করছেন, যে পেশাদার মানুষরাও অন্যান্য দিকের সঙ্গে জড়িত থাকতে পারে। একদম একদম। এবং আমি চাইবো এই প্ল্যাটফর্মে আরো আরো ভালো ভালো মানুষ এসে এটাকে প্রোগ্রামটাকে সাকসেসফুল। নিশ্চয়ই তাই, কারণ একটা কথা না বলেই নয় শেষে, যে চুল বাঁধে সে রাধেও। কাজে যারা পেশায় নিজেদের পেশায় যারা যুক্ত রয়েছেন নানান ভাবে নানান ক্ষেত্রে, তারাও যে
কিছু ভাবতে পারেন, তারাও যে মনের ভাব এইভাবে প্রকাশ করতে পারেন, তা কিন্তু আমরা অভিজিৎ দার লেখনীর মাধ্যমেই তার পরিচয় পেয়ে গিয়েছি। আবার আরো কোনো এমন অভিজিৎ দার সঙ্গেই আপনাদের পরিচয় করাবো অবশ্যই। আর ততক্ষণের জন্য এখন এখান থেকে ইতি টানছি। ধন্যবাদ।